বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশনগুলো স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা লাইক শেয়ার করবে, অবশ্যই কমেন্টস করবে, কেননা তোমাদের সঙ্গে কমিউনিকেট হওয়াটা আমার খুব দরকার। যত কমিউনিকেট হবে তাহলে ভালো সম্পর্ক হলে তোমাদের সঙ্গে আমারও বুঝতে সুবিধা হবে তোমাদের কি ধরনের ভিডিও দরকার, কি ধরনের ভিডিও আমি দেব। তো সেটা অবশ্যই কমিউনিকেট করবে, যে কেমন লাগছে ভিডিওগুলো নিশ্চয়ই লিখে জানাবে। ঠিক আছে, আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি আলোচনা করব ক্লাস 6 সাহিত্যমেলা বইটির থেকে মাটির ঘরে দেওয়াল চিত্র তপন করের লেখা। ঠিক আছে, এইটা শুরু করার আগে আমি একটা কথা বলি। হাট যে কবিতাটি আছে, কবিতাটি আমি খুব ভালো করে ডিসকাশন করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে মাটির ঘরে দেওয়াল চিত্র নিয়ে। তপন কর সম্বন্ধে আমি আলোচনায় যাওয়ার আগে তপন কর সম্বন্ধে, লেখক তপন কর সম্বন্ধে কিছু কথা বলবো। যেমন তপন করের জন্ম হয়েছিল 1954 সালে। তিনি হাওড়ায় বসবাস করেন। ঠিক আছে, মাটির ঘরে দেওয়াল চিত্র রচনাটি লেখকের মাটির ঘরে দেওয়াল চিত্র প্রবন্ধ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর লাভ করেছিলেন এবং তিনি সরকারি চারু ও কারু মহাবিদ্যালয় থেকে 1975 সালে স্নাতক হন। ঠিক আছে, তার উল্লেখযোগ্য কিছু রচনা অর্থাৎ বই হচ্ছে অসামান্য মানভূমি, তারপরে ছবি আঁকতে শেখা প্রভৃতি, এগুলো তার খুব উল্লেখযোগ্য সৃষ্টি। এছাড়া তোমাদের বইতে আরও ভালো করে দেওয়া আছে, সেখান থেকে একটু পড়ে নেবে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে মাটির ঘরে দেওয়াল চিত্র নিয়ে। আমি গল্পটাতে যাওয়ার আগে একটা কথা বলি। এই গল্পটির মাধ্যমে লেখক আমাদের যে গ্রাম বাংলার, অর্থাৎ গ্রাম বাংলা বলতে বেসিক্যালি সাঁওতাল গোষ্ঠী, তারপরে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, এইসব জেলার যে মাটির ঘরে যে চিত্রকণ মানে চিত্র আঁকা হয় সেই ঘটনাগুলি তুলে ধরেছেন। যে আমাদের শিল্পকলা, আমাদের গ্রাম বাংলার যে শিল্পকলা, সেই শিল্পকলাটা কতটা প্রভাবশালী, কতটা সুন্দর, সেই জিনিসটা কিন্তু তিনি এই গল্পটির মাধ্যমে তুলে ধরেছেন। ঠিক আছে, তো গল্পটা আমাদের শুরু করা যাক। আমি এটা পড়ে দিচ্ছি এবং ভেতর থেকে প্রশ্ন উত্তর যতটা সম্ভব, ছোট প্রশ্ন কিভাবে তোমরা তৈরি করবে সেটা আমি বলে দেবো। প্রশ্ন উত্তর আমি পরে দিয়ে দেবো, এটা আমি ভেতর থেকে ছোট প্রশ্ন কিছু বলেও দেবো। ঠিক আছে, শুরু করা যাক। মাটির ঘরে দেওয়াল চিত্র। তপন কর দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরাই। যে দেওয়াল চিত্রগুলো হয়, অর্থাৎ দেখবে মাটির ঘর, গ্রাম বাংলায় এখনও দেখা যায় অনেক মাটির ঘর। সেই মাটির ঘরকে আরও সুন্দর করে তোলার জন্য সেখানে অনেক কারুকার্য করা হয়, অনেক দেওয়াল চিত্র মানে দেওয়ালে ছবি আঁকা হয়। ঠিক আছে, তো ছবিগুলো যেগুলো আঁকা হয় সেটা বেসিক্যালি অর্থাৎ সাধারণত মেয়েরাই কিন্তু আঁকেন। তো ঘরের যারা মহিলা হয়, এছাড়া যারা মহিলা হয় তারাই কিন্তু আঁকেন এই ছবিগুলো। সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন, তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন। ঠিক আছে, তার মানে বলছে যে এই যে চিত্রগুলো দেওয়ালে আঁকা হচ্ছে, অর্থাৎ দেওয়ালের মধ্যে যে ছবিগুলো আঁকা হচ্ছে তার বিষয়বস্তু অর্থাৎ কি আঁকবে সেখানে, সেটা কিন্তু তারা নিজেরাই ডিসাইড করে, অর্থাৎ নিজেরাই কিন্তু ঠিক করে। তেমনি কি দিয়ে আঁকবে, কি উপাদান দিয়ে আঁকবে, সেটাও কিন্তু নিজেরাই তারা সংগ্রহ করে। আর এর জন্য প্রয়োজনীয় সময়ও তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলোর মধ্যে। মানে সংসারে তারা নিজের গৃহের যত কাজ থাকে সমস্ত কাজগুলো তারা কমপ্লিট করে কখন তারা আঁকবে, কোন সময় তারা আঁকবে, এটাও কিন্তু তারা নিজেরাই কিন্তু ডিসাইড করে, অর্থাৎ নিজেরাই কিন্তু ঠিক করে নেয়। ঠিক আছে, নেক্সট কি বলছে। লোকে যাকে চলতি ভাষায় পুরুল্য বলেন, সাধু ভাষায় বলেন পুরুলিয়া, সেই জেলাকে কেন্দ্র করেই একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোক সমাজে দেওয়ালে ছবি আঁকার চল আছে। তাহলে দেওয়ালে ছবি আঁকার চল কোন জেলাতে বেসিক্যালি আছে, সেটা হচ্ছে পুরুল্য, যাকে বলা হয় চলতি ভাষা, এবং সাধু ভাষায় বলা হয় পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া জেলাতে আছে। এই কথাটাকে আন্ডারলাইন করে নিতে হবে। ঠিক আছে, পূর্বতন মানভূম জেলার
ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেওয়ালচিত্র চর্চার পীঠস্থান বলা হয়। ঠিক আছে, তা কোন জায়গাটাকে দেওয়ালচিত্রের পীঠস্থান বলা হচ্ছে? মানভূমকে কিন্তু। ঠিক আছে, তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে, এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতে প্রচুর দেওয়াল চিত্রণ হয়ে থাকে। তার মানে হচ্ছে মানভূম জেলাতে হচ্ছে তো হচ্ছেই, তাছাড়াও যেগুলো হচ্ছে মেদিনীপুর, তারপরে বাঁকুড়া, বর্ধমান জেলায় পশ্চিম অংশ মাথায় থাকে যেন, এবং বীরভূম জেলাতে প্রচুর দেওয়াল চিত্রণ অর্থাৎ দেওয়ালের ছবি আঁকা হয়। ঠিক আছে, তাহলে কোন কোন জেলাগুলোতে দেওয়ালের ছবি আঁকা প্রচলিত আছে সেটা আমরা কিন্তু জানতে পেরে গেলাম। ওকে, এটা কিন্তু দাগ দিয়ে নিতে হবে। মানভূমে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর মানুষের বসবাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর তৈরি তথা দেওয়ালচিত্রের ক্ষেত্রে সাঁওতালরাই অগ্রসর। তাহলে কোন কোন গোষ্ঠীর মধ্যে দেওয়ালচিত্রের যে মানে দেওয়ালচিত্র যারা করে থাকে, কোন কোন আদিবাসী গোষ্ঠীগুলো, সেটা আমরা জানতে পারলাম যে মানভূমে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা ইত্যাদি বিভিন্ন গোষ্ঠীগুলো যারা আছেন তারা কিন্তু কি করেন, আদিবাসী গোষ্ঠী যারা আসে তারা কি করে, মাটির ঘরে, নিজেদের মাটির ঘরে দেওয়াল চিত্র অর্থাৎ ছবি তারা আঁকেন। দেওয়াল চিত্র বারবার বলছি বেসিক্যালি আঁকা এই জন্যেই হয় যাতে নিজেদের ঘরটাকে তারা আরও অনেক বেশি সুন্দর করে তুলতে পারে। ঠিক আছে, যেমন আমরা নিজেদের বাড়িতে পেন্টিং লাগাই সুন্দর করে, বা সুন্দর কালার করি, বিভিন্ন কালার করি, বিভিন্নভাবে পেন্টিং করি। এখন তো অনেক ধরনের পেন্টিং বেরিয়েছে, সেগুলো আমরা করে থাকি। ঠিক আছে, তো তেমনই তারাও তাদের মতো, নিজেদের আদিবাসী গোষ্ঠীরাও তাদের মতো নিজেদের ঘরকে সুন্দর করে তোলার জন্য দেওয়ালে চিত্র অঙ্কন করে থাকে অর্থাৎ ছবি এঁকে থাকে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু সাঁওতালরাই সবচেয়ে বেশি এগিয়ে। তাহলে কোন গোষ্ঠী সবচেয়ে বেশি এগিয়ে আছে? সাঁওতাল গোষ্ঠী কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আছে দেওয়াল চিত্রের ব্যাপারে। ঠিক আছে, পাশাপাশি ভূমিজ, খেরিয়াদের চিত্রণও যথেষ্ট উন্নত। এছাড়াও যদি বলে, এছাড়াও কার কার চিত্রণ অনেক বেশি উন্নত, সেটা হচ্ছে ভূমিজ আর খেরিয়াদের চিত্রণ যথেষ্ট বেশি। এটা দুটো গোষ্ঠী, তাদের চিত্রণ যথেষ্ট বেশি উন্নত, মানে যথেষ্ট সুন্দর তারা চিত্রণ অঙ্কন করে থাকে অর্থাৎ ছবি এঁকে থাকে। ঠিক আছে, নেক্সট কি বলছে, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মাটিসুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসাবে মাটিকেই বেছে নিয়েছে। খুব ইম্পর্টেন্ট লাইন এটা। ঠিক আছে, যে পশ্চিমবঙ্গ আমরা জানি, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই মাটিটা খুব সহজলভ্য অর্থাৎ সহজেই পাওয়া যায়। তো যেহেতু মাটিটা সহজে পাওয়া যায়, তো মানুষ গৃহ নির্মাণের জন্য অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য মাটিকেই কিন্তু তারা প্রধান উপকরণ হিসাবে বেছে নিয়েছে। অর্থাৎ কোন জিনিসটাকে তারা প্রধান উপকরণ হিসাবে বেছে নিয়েছে? মাটিকেই তারা কিন্তু নিজেদের প্রধান উপকরণ হিসাবে বেছে নিয়েছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, মাটির ঘরের দেওয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো অস্থায়ী। তাহলে এগুলো স্থায়ী নয়। আমরা জানতে পারলাম মাটির ঘরের যে চিত্রণগুলো করা হচ্ছে অর্থাৎ ছবিগুলো যেগুলো আঁকা হচ্ছে সেগুলো কিন্তু স্থায়ী নয়, সেগুলো অস্থায়ী। অর্থাৎ ধরো ছবিগুলো কেন বলছে অস্থায়ী, ছবিগুলো আজকে আঁকছে, তাদের আঁকার পর তাদের মনে হচ্ছে যে আমার এই ছবিগুলো এঁকেছি, আমি নেক্সট পুজোতে ছবিগুলো চেঞ্জ করতে চাইছি, বা মানে বদলে ফেলতে চাইছি, বা কিছুদিন পরে বদলে ফেলতে চাইছি, সেটা কিন্তু তারা বদলে ফেলতে পারে। ঠিক আছে, তারা হয়তো সেটাকে আবার অন্য কিছু রঙের প্রলেপ দিয়ে দিল, সেই রঙের প্রলেপ দিয়ে তার ওপর দিয়ে সেটাকে মুছে দিল, যে ছবিটা এঁকেছিল মুছে দিয়ে আবার তার ওপর তারা ছবি করতে পারে। ঠিক আছে, তাই জন্য সেটা বলছে সেটা কিন্তু স্থায়ী নয়, সেটা অস্থায়ী। সাধারণত আশ্বিনের দুর্গাপূজা এবং কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকালেই উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি রচিত হয়। বলছে কোন কোন, তাহলে কোন সময় দেওয়াল চিত্র রচিত হয় সেটা আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে আশ্বিনের দুর্গাপুজো, আশ্বিন মাসে যে দুর্গাপুজো হয় আমাদের, দেবী দুর্গা, মা দুর্গার পূজা হয়, তখন তারা দেওয়াল চিত্র করে। এছাড়া কার্তিকের অমাবস্যা বা দীপাবলির সময়, যাকে দিওয়ালি আমরা বলে থাকি, তো সেই সময় কিন্তু তারা দেওয়াল চিত্র করে থাকে। দীপাবলির সময় সাধারণত আমরাও রঙ্গোলি দিয়ে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করে থাকি, বাড়িতে আমরা অনেক সুন্দর করে সাজিয়ে থাকি, তারাও তেমনি তাদের মতো দেওয়ালে সুন্দর করে চিত্র অঙ্কন করে থাকে। ঠিক আছে, নেক্সট কি বলছে,
এই দুই উৎসবকালে উপলক্ষ করে দেওয়াল চিত্র রচিত হয়। আমি বারবার বললাম এই দুটো খুব ইম্পর্টেন্ট, যে দেওয়ালির সময় কার্তিকের অমাবস্যা বা দেওয়ালির সময়, আর যাকে বলা হয় দীপাবলির সময়, ইংলিশে আমি বলে ফেললাম, দীপাবলির সময়, বাংলাতে দীপাবলি লিখবে। আর নেক্সট বলছে দুর্গাপুজোর সময়। এই দুটো সময় তারা কি হচ্ছে দেওয়াল চিত্রগুলো রচিত হয়। চিত্রগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলংকার হিসাবে ব্যবহার করা হয়। অবশ্যই এটা তাদের কাছে অলংকার। কেন? প্রতিটা মানুষ তার বাড়িকে সুন্দর করে সাজাতে চায়, তেমনি তারাও কিন্তু তাদের গৃহের অলংকার, তাদের গৃহকে এই যে সুন্দর করে আঁকবে, কে কত সুন্দর করে আঁকবে, কার গৃহটা অর্থাৎ কার এই বাড়িটা কে কত সুন্দর করে বানাবে, এটাই তার কাছে কিন্তু অলংকার। যেমন আমাদের মানুষের কাছে যে মানে কে কত সুন্দর গয়না পরছি বা সুন্দরভাবে সাজছি, ঠিক আছে, এটা আমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে ডিপেন্ড করে, তেমনই তাদের কাছেও সেটা কিন্তু তাদের অলংকার ছিল, মানে গহনা ছিল এই তাদের মাটির ঘরের চিত্রগুলোই কিন্তু। সাধারণভাবে লালচে গিরিমাটি বা গৌরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুপাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই দেখা যায়। বলছে যে লালচে বা গিরিমাটি বা গৈরিক বর্ণের অর্থাৎ গেরুয়া রঙের মাটিতে তারপরে কি বলছে যে ছাপ দিয়ে, অর্থাৎ বাংলার কৃষি সমাজে প্রায় সর্বত্রই দেখা যায়। মানে সাধারণভাবে এটা বলতে চাইছে যে বাড়ির দুপাশে, অর্থাৎ নিজের গৃহদ্বার, বাড়ির যে দ্বার হয়, দরজা যাকে বলা হয়, তার শীর্ষে, তার উপর দিকটা, যেমন গ্রাম অঞ্চলে অনেক জায়গায় দেখবে একটা সদর দরজা থাকে, দরজার ওপরে একটু চোখা করে বানানো থাকে, ঠিক আছে, তো তার শীর্ষে সেই জায়গাটা তারা সুন্দর করে আঁকে এবং দুপাশে, দেওয়ালের দুপাশে, ঠিক আছে, ছাপ সুন্দর করে তারা কি করছে, নিজেদের যে কারুকার্যগুলো আছে, মানে ছবিগুলো আছে গিরি মাটি দিয়ে, গিরি মৃত্তিকা অর্থাৎ মানে গেরুয়া রঙের মাটিতে তারা এগুলো করে থাকে। বাংলার কৃষি সমাজে প্রায় সর্বত্রই দেখা যায়, অর্থাৎ বাংলা হচ্ছে কৃষিজীবী মানুষ থাকে, তো কৃষিজীবী সমাজে সেটা কিন্তু প্রায় সব জায়গাতেই দেখা যায়, ঠিক আছে, এই ধরনের চিত্রগুলো। ওকে, নেক্সট কি বলছে? সাঁওতাল, ভূমিজ, মাহাত বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীগুলি কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকেই গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেন। তাহলে কি বলছে যে কোন কোন গোষ্ঠীগুলো বলছে? যে সাঁওতাল, ভূমিজ আর কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীগুলো কালী পুজোর সময়ই অমাবস্যাকেই গৃহমার্জনা ও অলঙ্কারের জন্য নির্দিষ্ট করেন। অর্থাৎ কালী পুজোর সময় তারা কি করছেন, এই কাজগুলো, এই গৃহকে সাজানোর যে কাজগুলো সেগুলো তারা করে থাকে, ঠিক আছে। এই তিথিকেই রাওবঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখুটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। তার মানে বলতে চাইছি যে এই তিথিতেই বিভিন্ন তাদের যে উৎসবগুলো আছে, অর্থাৎ গো বন্দনা করা, তারপরে অলক্ষ্মী বিদায়, এগুলো আমরা জানি এই উৎসবগুলো তারা পালন করে থাকে, ঠিক আছে। গো বন্দনা অর্থাৎ গরুকে বন্দনা, অলক্ষ্মী বিদায় বলে তারা একটা উৎসব করে থাকে, হ্যাঁ, অলক্ষ্মী, বাড়ির অলক্ষ্মী তাড়ানো যাকে বলা হয়, অলক্ষ্মী বিদায়, তারপরে কারা খুঁটা, গরু খুঁটা প্রভৃতি পালিত করা হয়। এই উৎসবগুলো তারা কিন্তু পালন করে থাকে বিভিন্ন তিথিতে, ঠিক আছে, করে এই তাদের এগুলো উৎসব হয়, ঠিক আছে, যেগুলো তারা পালন করে। সমগ্র ঘরবাড়ি মেরামতি, ল্যাপামোছা করার পর গৃহাঙ্গনে প্রবেশদ্বার থেকে উঠান, গোহার, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসভূমি সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়। তাহলে কোন কোন জায়গাগুলো তারা সাজাচ্ছে আমরা জানতে পারছি, যে তারা গোহাল, তারপরে ধানের গোলা, তারপরে উঠানটা, এইসব জায়গাগুলো, মূল বাসগৃহটা সর্বত্র তারা কি করছে, আলপনা দিচ্ছে। আলপনা নিশ্চয়ই জানো, যেটা হচ্ছে বাড়ির মধ্যে ছবি, মানে মাটিতে বেসিক্যালি আলপনা দেওয়া হয়, ওরা দেওয়ালেও দেয়। তো আমরা লক্ষ্মী পুজোর সময় যেটা করে থাকি আলপনা, বা সরস্বতী পুজোর সময় আমরা আলপনা দিয়ে থাকি মাটিতে, তোমরা সবাই জানবে। তো সেরকম তারা আলপনা কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। আর আরেকটা কথা এখানটা বললো, যেটা হচ্ছে কোথায় গেল, হ্যাঁ,
ঘরবাড়ি মেরামতি লেপা মোছা করার পর। ঘরবাড়ি মেরামতি অর্থাৎ তারা যে মাটির ঘরগুলো তাদের আছে সেটার মধ্যে হয়তো কোথাও একটু ফাটল ধরেছে, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, সেগুলো একটু ঠিকঠাক করে। ঠিকঠাক করা। লেপা মোছা মানে কি, লেপা যেমন মাটির ঘরকে তো ওটা কি করতে হয়, লেপতে হয়। লেপা মানে হচ্ছে ধরো জল তারপরে ন্যাতা দিয়ে সেটাকে কি করতে হয়, ভালো করে দেওয়ালটাকে ধোয়াতে হয়। মানে ধোয়াতে ঠিক নয়, এটা কিন্তু একটু গোলা মতো বানিয়ে ওটাকে তারা কি করছে, ল্যাপে, মানে একদম মোছার মতো করে দেওয়ালটাকে কিন্তু ল্যাপা হয়। ওটাকে মোছাই যাকে বলতে পারো, ওটাকে ল্যাপা বলা হয় কিন্তু। ঠিক আছে, নেক্সট কি বলছে, মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র। মানে জ্যামিতিক আকারে, জ্যামিতিক বিভিন্ন আকার যেমন স্কোয়ার জ্যামিতিকে হয়, ঠিক আছে, ট্রায়াঙ্গেল, এই ধরনের, ঠিক আছে, যে এইভাবে মানে ত্রিভুজ যাকে বলতে চাইছি আমি, ত্রিভুজ তারপরে চতুর্ভুজ, এইভাবে কিন্তু তারা বিভিন্ন জ্যামিতিক আকারে কিন্তু এই দেওয়াল চিত্রগুলো সাঁওতালরা করে থাকে। ঠিক আছে, এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, তেমনি থাকে চতুষ্কোণ ত্রিভুজের ছড়াছড়ি। অর্থাৎ বলছে যেমন দেখা যাচ্ছে চওড়া সমান্তরাল রেখা মানে সমান রেখা দেখা যাচ্ছে, প্লাস কি হচ্ছে দেখা যাচ্ছে চতুষ্কোণ মানে চার কোণ এবং ত্রিভুজের ছড়াছড়ি। যেমন এখানে সুন্দর করে দিয়েছে কিন্তু ছবিটা দেখো, এখানে চতুষ্কোণ ট্রায়াঙ্গেল এইভাবে কিন্তু ছবিগুলো তারা বানায়, অর্থাৎ তারা কিন্তু তৈরি করে থাকে। ঠিক আছে, নেক্সট কি বলছে, সাধারণত ঘরের চতুষ্পাশ ঘিরে থাকা মূলত বেদিটিকে করা হয় কালো। মানে ঘরের চারপাশ ঘিরে যে বেদিটি থাকে সেটা কালো রং করা হয়। কি রঙের তাহলে করা হচ্ছে, এটা কালো রং করা হচ্ছে কিন্তু, হ্যাঁ মাথায় থাকে জানো। নেক্সট কি বলছে, তার সমান্তরালে টানা হয় বিঘতখানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা, আবার তার উপরে সমান ছাড় দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা। ঠিক আছে, তো তারা সুন্দর করে রেখাকে টানছে, দুপাশ দিয়ে টেনে এইগুলো কিন্তু কাজগুলো করছে। এর উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে, হ্যাঁ। এই যে দেখানো আছে ছবিটা যেভাবে, ঠিক সেভাবে এটা বর্ণনা করছে যে কিভাবে তারা ছবিটাকে কিন্তু তারা মানে নিজেদের ক্রিয়েশনটা দেখাচ্ছে, অর্থাৎ নিজেদের যে চিত্রগুলো তারা আঁকছে, এটা কিন্তু সুন্দর করে এখানে দেখিয়ে দেওয়া আছে। সেগুলির পাশাপাশি বসে দেওয়ালটিকে ভরিয়ে তোলে। সুন্দর করে দেখো দেওয়ালটা কি সুন্দর করে ভরিয়েছে সেটা দেখাচ্ছে। সাধারণতভাবে মাটির থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। ক ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি থাকে, 6 ফুট পর্যন্ত উচ্চতায় কিন্তু থাকে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা দাগ দিয়েও নিতে হবে। ওকে, নেক্সট কি বলছে, সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হলো পদ্ম। তাহলে ভূমিজ, কুর্মী এবং সাঁওতাল ব্যতীত অর্থাৎ সাঁওতাল ছাড়া অন্যান্যদের মধ্যে, অন্য গোষ্ঠীগুলোর মধ্যে যেমন ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠীগুলোর মধ্যে তারা যে চিত্রণগুলো ছবিগুলো এঁকে থাকে তার মূল হচ্ছে লক্ষণ হচ্ছে পদ্ম। পদ্মকে কিন্তু তারা এখানে খুব প্রাধান্য দিয়ে থাকে। যেমন এখানে দেখো ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, লোটাস যাকে বলা হয় পদ্ম, পদ্মকে কিন্তু অনেকটা পদ্মের মতো সুন্দর, দেখো কি সুন্দর করে এঁকেছে, তো পদ্মকে কিন্তু তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। ঠিক আছে, একটা বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত টানলে পরিধির উপর যে ছেদবিন্দুদ্বয় পাওয়া যায় তার উপর পুনরায় কেন্দ্র করে পুনরাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায়। অর্থাৎ পদ্মটা আমরা কিভাবে এঁকে থাকি, আমরা জানি পদ্ম আমরা কিভাবে আঁকি, হয়তো একটা বৃত্ত করলাম, করে এখান থেকে একটা আঁকলাম, তার পাশ থেকে আবার এখান থেকে বার করতে পারি, পাশ থেকে এইভাবে বার করতে পারি, এইভাবে বার করতে পারি। তো একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু পদ্মটা হয়। যারা লোটাস এঁকেছো অর্থাৎ পদ্ম এঁকেছো তারা জানবে। সেটাই এখানে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, এই পদ্মের পাপড়িগুলো বিচিত্র বর্ণে ভরে দেওয়া হয়। বলছে যে এই পদ্মের যে পাপড়িগুলো আছে বিচিত্র বর্ণে ভরে দেওয়া হয়। অর্থাৎ দেখো এই যে পাপড়িগুলো আছে তা বিচিত্র রং, সুন্দর সুন্দর রং করা, যে যত সুন্দর পারে সে তত সুন্দর রং দিয়ে তারা কিন্তু এটা ভরে দেয়। কখনো কখনো দেখা যায়
এই টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফুটছে। দেখো এখানে কিন্তু দিয়েছে, বর্ণনা করছে যে একটা কলস থেকে বা টব থেকে, টব যেমন বাড়িতে জানো টব বা কলস, সেখান থেকে একটা কি হচ্ছে ফুল গাছ, ফুলের গাছ উঠে আসছে। দেখো কি সুন্দর উঠে আসছে, এখানে দেখিয়েছে কিন্তু আর দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল, দুপাশে শাখা ছড়িয়েছে দেখো, আর শাখার আগায় এই যে ফুল ফুটেছে। ঠিক আছে, এত সুন্দর করে কিন্তু ওরা এটা করতো। আর সুন্দর করে এখানে বর্ণনা করেছেন লেখক। সেখানেও বিকশিত পুষ্পটি শতদল বলেই বোঝা যায়। শতদল মানে হচ্ছে পদ্ম, মানে এই যে বিকশিত পুষ্পটি, অর্থাৎ যে এই যে পুষ্পটি বিকশিত হয়েছে, বিকাশ পেয়েছে, সেটাকে শতদল বোঝে বোঝা যায়। এই পদ্মটিকে মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়। তাহলে মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক কি আমরা জানলাম? পদ্ম। এটা দাগ দিতে হবে। নেক্সট কি বলছে, এর পাশাপাশি অপর বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়, তা হলো মোড়কঝুঁটি। তার মানে এর পাশাপাশিও আরেকটা বিষয়কে খুব গুরুত্ব দেয় ওরা, সেটা হচ্ছে মোড়কঝুঁটি। এবার মোড়কঝুঁটিটা কি সেটা আমরা জানবো। ঠিক আছে, এটা দাগ দিয়ে দিতে হবে। এটি খুবই জনপ্রিয় ও বিশেষত্বপূর্ণ। বলছে এটা খুবই একটা জনপ্রিয় চিত্র আর কি। যখন মোড়কঝুঁটি চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয়, তখন বলা হয় মোড়কঝুঁটি ঝাড় বা মুরগা ঝাড়। তাহলে মুরগা ঝাড় কাকে বলা হয় এটা আমরা জানতে পারলাম। মুরগা ঝাড় কাকে বলে? মুরগা ঝাড় কাকে বলছে? যে যখন মোড়কঝুঁটি চালচিত্রের মধ্যে মানে কি, যখন মোড়কঝুঁটি একটা গোলাকার কোনো পট যাকে বলা হচ্ছে, গোলাকার কোনো মানে পাত্র যাকে বলা হচ্ছে, গোলাকার কোনো পাত্রের মধ্যে স্থাপন করা হয়, মানে স্থাপন করা হচ্ছে করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে। অন্যান্য মোটিভ মানে অন্যান্য কারুকার্য যাকে বলা হয়, অন্যান্য নানান ধরনের কারুকার্য করা হয়, নানান ধরনের নকশা করা হয় যাকে বলা হয়, কারুকার্য করে জড়োয়া সাজ করা হয়, তখন বলা হয় জড়োয়া সাজ মানে হচ্ছে যাকে বলা হয় সুন্দর করে মণি মুক্তা একদম দিয়ে মানি দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে, জড়োয়া সাজ করা হয়, তখন বলা হয় মোড়কঝুঁটি ঝাড় বা মুরগা ঝাড়। ঠিক আছে, এটা হলো চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা। অর্থাৎ এই যে পটটা বানানো হয়, মানে এই যে নকশা করা যে পাত্রটা তৈরি করা হয়, তার মধ্যে থাকে কিসের? উদীয়মান সূর্যের নকশা। অর্থাৎ যে সূর্যটা ওঠে তাকে বলা হয় উদীয়মান। উদীয়মান সূর্যের আঁকা থাকে, নকশা থাকে যাকে বলা হয়। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধফোঁটা পদ্ম। মানে কত সুন্দর এই যে সূর্যগুলো করা হয়, তার ফাঁক দিয়ে উঠে আসছে একটা করে আধফোঁটা পদ্ম, অর্থাৎ পদ্ম যেটা পুরো ফোটেনি, যেটা অর্ধেক ফুটেছে, এরকম পদ্ম উঠে আসছে এই চালচিত্রর মধ্যে। তারা কিন্তু এটা অঙ্কন করে। ঠিক আছে, বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিভ। বলছে বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে, অর্থাৎ বাইরে যে ফাঁকা জায়গাটা থাকে, সেখানে বসানো হয় নানা ধরনের ছোট ছোট মোটিভ, ছোট ছোট নকশা যাকে বলা হয়। সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে ইস্কাবন ও হরতনের চিহ্ন ও সাধারণত লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি থাকে। তাহলে বলছে সেগুলোর মধ্যে তো পদ্ম তো থাকবে, এই যে নকশাগুলো করা হয় তার মধ্যে পদ্ম তো থাকেই, তাছাড়াও থাকে ইস্কাবন ও হরতনের চিহ্ন। ইস্কাবন হরতন হচ্ছে এগুলো তাসের এক একটা চিহ্ন হয়, সেটা বলছে চিহ্ন, ও সাধারণত লতা পাতা, পাখি, ময়ূর ইত্যাদিও থাকে। এছাড়াও লতা পাতা, পাখি, ময়ূর ইত্যাদিও ছবি থাকে। উল্লেখ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া প্রভৃতি বিচিত্র রঙের সমাবেশে আঁকা হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। মানে বিভিন্ন রং দিয়েও আঁকা হচ্ছে, আবার রং বর্ণ ছাড়াও সেটা আঁকা হচ্ছে কিন্তু। ঠিক আছে, সাদাও আঁকা হচ্ছে, আবার রং দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের চিত্র আঁকা হয় এখানে। ঠিক আছে, তারপরে কি বলছে, অত্যন্ত মসৃণভাবে নিকানো দেওয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা
দেওয়া হয়। বলছে যে অত্যন্ত মসৃণ, মানে দেওয়ালে যেটা আঁকা হয় সেই যে দেওয়ালটা হয় সেটা প্রচণ্ড মসৃণ হয়। মসৃণ মানে একদম মলিন যাকে বলা হয়, একদম মসৃণ মানে একদম তেলতেলে ভাব যার মধ্যে থাকে, মানে এবড়ো খেবড়ো না, সমান যাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো মসৃণ হয় এবং অত্যন্ত মসৃণ থাকে। নিকানো দেওয়াল, নিকানো দেওয়াল মানে আমি বললাম যেটা হচ্ছে ধরো দেওয়ালকে, মাটির ঘরের দেওয়াল বেসিক্যালি নিকাতে হয়। নিকানো মানে হচ্ছে একটা পাত্রের মধ্যে ধরো কোনো মাটি গোলা নিল খানিকটা, নিয়ে সেটা একটা ন্যাতা দিয়ে সে দেওয়ালটা, ঘর যেভাবে মোছা হয় ঠিক তেমনভাবেই ওটাকে মোছা হয় দেওয়ালটা। যত বেশি সুন্দর করে মোছে তত দেওয়ালের ফাটলটা কম ধরে আর মসৃণও হয়ে যায়। তো সেটাই বলা হচ্ছে, সে দেওয়ালটাকে সুন্দর করে নেকানো হয়। অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা, তাহলে বলছে হালকা রঙের মানে খুব হালকা কালারের, হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। মানে বেলে মাটির গোলা দিয়ে নেতানো, মানে এই যে নিকানো হচ্ছে সেটা হচ্ছে বেলে মাটির গোলা দিয়ে নিকানো হয়, ঠিক আছে। এই মাটির রং ঈষৎ হরিদাব বা সাদাটে। এই যে মাটির রং হয় সেটা সাদা রঙের হয় আর একটু হালকা হরিদাব অর্থাৎ হলদেটে বা হচ্ছে পিতবর্ণ যাকে বলা হয়, সেই জন্য বলছে হরিদাব, ঠিক আছে। নেক্সট কি বলছে, সাদাটে বলেই এই মাটির স্থানীয় নাম দুধে মাটি। তো সাদাটে বলে এই মাটিটা, সাদাটে বলে এই মাটিটার নাম হচ্ছে কি মাটি? দুধে মাটি। এই মাটির প্রলেপটি ভিজে, এই যে দুধে মাটি কথা শব্দটা এটা কিন্তু দাগ দিতে হবে, ঠিক আছে, যে দুধে মাটি কাকে বলে কিন্তু। এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতে তার উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেওয়া হয়। তাহলে কিভাবে আঁকা হচ্ছে বুঝতে পারছি, যে এটাকে নেকানো হচ্ছে, নেকানোর পরে হালকা হরিদাভ বা হচ্ছে হরিদ্রাব বা সাদাটে রঙের রং করা হচ্ছে, আর দেওয়ালের মাটিটা ভিজে থাকতে থাকতে সেটাকে আঙুলের ডগা দিয়ে দাগ টেনে কিন্তু ছবি করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, বিষয় হিসাবে পূর্বে বর্ণিত মোরগঝুটির ঝাড় তো থাকেই, তার সঙ্গে কদম ঝাড়, শালুকলতা ও প্রায়শ চোখে পড়ে। তার মানে মোরগঝুটি তো থাকছে, তার সঙ্গে কী কী চোখে পড়ছে, সেটা হচ্ছে কদম ঝাড়, শালুকলতা প্রায়শই চোখে পড়ছে। এটা কিন্তু দাগ দিতে হবে, মোরগঝুটির সঙ্গে সঙ্গে কী কী দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, এই চিত্রকলা কোনো গোপন স্থান বা আড়ালে করার রীতি নেই, বরং দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হবে এমনভাবেই দেওয়ালে নির্বাচন করা হয়। বলছে এই যে চিত্রগুলো আঁকা হচ্ছে এটা কিন্তু কোনো লুকিয়ে করা হয় না, গোপন স্থান অর্থাৎ ঘরের ভেতরে লুকানো কোনো জায়গায় করা হয় না, একদম বাড়ির বাইরে চার দেওয়ালে, তারপর সদর দরজায়, ঠিক আছে, একদম গোপন স্থান নয়, খোলামেলা জায়গায় আঁকা হয়, ঠিক আছে। আর আঁকা হয় সকলের সামনে, আড়ালেও কিন্তু আঁকা হয় না, মানে একদম সবার সামনে সব কিছু থাকে আর কি, ঠিক আছে, সেটাই বলছে। বরং দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হবে এমনভাবেই দেওয়ালে নির্বাচন করা হয়। বলছে যে দূর থেকে সুন্দর লাগবে, জিনিসটা অনেক ভালো লাগবে, তেমন হবে, এমনভাবেই কিন্তু দেওয়ালে তারা সেটা এঁকে থাকে। সেই জন্য শুধু বাসগৃহের দেওয়ালে নয়, প্রাচীরগাত্র কিংবা অন্য যে কোনো রকম ঘরের দেওয়ালেও নির্বাচিত হয়। বলছে শুধুমাত্র যে বাড়ির দেওয়ালে, মানে গৃহের যে গৃহ মানে হচ্ছে বাড়ি, তার দেওয়ালে আঁকা হয় তা নয়, প্রাচীরগাত্র মানে পাঁচিলের দেওয়ালেও আঁকা হচ্ছে, কিংবা যে কোনো রকম ঘরের দেওয়ালেও সেটা কিন্তু আঁকা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে বিভিন্ন গোষ্ঠী যেটা পুরুলিয়া জেলায় হচ্ছে, বা বিভিন্ন সাঁওতাল গোষ্ঠীগুলো, যে আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে যে কলাটা আছে, শিল্পকলা যেটা আছে, তাদের যে প্রতিভাটা আছে, তাদের সেই প্রতিভাটা কিন্তু তারা কি করছে, তাদের মাটির ঘরের দেওয়াল চিত্র করে, অর্থাৎ মাটির ঘরের মধ্যে তারা রং করে, মানে অঙ্কন করে এঁকে সেটা তারা সবার সামনে তুলে ধরছে। সেই ঘটনাটাই কিন্তু লেখক আমাদের সকলের সামনে তুলে ধরেছেন, যে গ্রাম বাংলার মেয়েদের প্রতিভা, গ্রাম বাংলার মানুষের প্রতিভা কতটা আছে, সেই প্রতিভাটা কিন্তু আমাদের সামনে লেখক তুলে ধরেছেন, ঠিক আছে। এইটার থেকে ভেতর থেকে প্রশ্নগুলো অবশ্যই করতে হবে, যেমন দুধে মাটি কি আছে, তারপরে এই দুধে মাটি কাকে বলে, এইটা এইভাবে করতে হবে, তারপরে মোরগঝুটি, ঠিক আছে। এই যে জিনিসগুলো আমি বললাম, যেগুলো আমি দাগ দিয়ে আলাম, সেই জিনিসগুলোকে কিন্তু করতে হবে, ভেতর থেকে প্রশ্ন। এছাড়া বড় প্রশ্ন যা থাকবে সেই বড় প্রশ্ন নিয়ে আমি কিন্তু পরে আলোচনা করে দেবো। আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করবে। টাটা।